সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের ২০৭তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর আমরা এই অনুষ্ঠানে প্রবাস থেকে আসা অতিথিদেরকেই আমরা আমন্ত্রণ জানাই। প্রধানত আজকে তিনজন অতিথি আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমার ওই প্রান্তে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি আবুধাবি প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার পাশে আছেন মমতাজ হোসেন চৌধুরী, সভাপতি ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা মহানগর, তিনি আগেও কয়েকবার এসেছেন। তার পাশে আছেন হাজি মোহাম্মদ বারেক চৌধুরী, তিনি কাতার প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনিও আমাদের এই অনুষ্ঠানে এর আগে এসেছেন। নুরুল ইসলাম, তিনি এই প্রথমবার আসলেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা অতিথিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনবো, তাদের মতামত শুনবো, তাদের বিভিন্ন বিষয়ে তাদের যে অভিজ্ঞতা, সে ওই অভিজ্ঞতার কথা আমরা জানাবো আপনাদেরকে। আর তার পাশাপাশি প্রবাস থেকে আমাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত পাঠাচ্ছেন নানান রকম প্রতিবেদন, সেগুলো আমরা প্রচার করব আলোচনার ফাঁকে ফাঁকে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনা আদম পাচার, সেই আদম পাচারের কোনো ঘটনা সাম্প্রতিক সময় অন্তত আমাদের এই যে তিনজন অতিথি আছেন আবুধাবি, জেদ্দা বা কাতার, সেখানে ঘটেনি। কিন্তু এই ঘটনায় প্রবাসী হিসেবে তারাও উদ্বিগ্ন। খুব রিসেন্ট যে ঘটনাটা, যে শুধুমাত্র থাইল্যান্ড না, শুধুমাত্র ইন্দোনেশিয়া না, এখন মালয়েশিয়ার জঙ্গলেও আবিষ্কৃত হচ্ছে 139টি গণকবর এবং 28টি বন্দি শিবিরের অস্তিত্ব পাওয়া গেছে এবং এই বিষয়ে আরও অনুসন্ধান চলছে। আমরা এই বিষয়ে একটি রিপোর্ট দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। থাইল্যান্ডের সীমানা থেকে 500 মিটার দূরে মালয়েশিয়ার পেরলিস প্রদেশের গভীর জঙ্গলে মানব পাচারকারীদের 28টি বন্দি শিবিরে অন্তত 139টি গণকবর শনাক্ত করা হয়েছে। এসব কবরে ঠিক কতজনের লাশ থাকতে পারে সে ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেননি দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর। তবে কবরগুলো থেকে মরদেহ উত্তোলনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল দেশটির গণমাধ্যমগুলো জানায় এই কবরগুলোতে শত শত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীর লাশ থাকতে পারে। জঙ্গলে গত 11 থেকে 23 মে পর্যন্ত অভিযান চালিয়ে এসব গণকবরের সন্ধান পাওয়া গেছে। অনেকগুলো কবরে একাধিক মরদেহ রয়েছে, তবে লাশ উত্তোলনের আগে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয়। বন্দি শিবিরগুলোর সবচেয়ে বড়টিতে অন্তত 300 অভিবাসীকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আবু বকর। চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে 100 মিটার দূরেও একটি কবর পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অভিবাসী ইস্যুটি এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটা কেবলমাত্র আসিয়ানভুক্ত দেশগুলোর সমস্যা নয়, এটা একটি আন্তর্জাতিক সমস্যা। তাই এর সমাধানও আন্তর্জাতিকভাবেই হওয়া উচিত। এদিকে নিজ দেশের সীমান্তের কাছে মালয়েশিয়ায় গণকবর পাওয়ার পর কারাগারে আটক 77 মানব পাচারকারীদের মধ্যে 46 জনের বিরুদ্ধে নতুন করে আন্তঃসীমান্ত অপরাধের দায়ে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড পুলিশ। দর্শক, আপনারা রিপোর্টটি দেখলেন এবং এই রিপোর্টটি যেটি আসলে বেরিয়ে আসছে সেটি হচ্ছে কর্মসংস্থানের উদ্দেশ্যে বৈধ পথে না যেয়ে অনেকেই অবৈধ পথে যাচ্ছেন এবং অনেকটা যেতে বাধ্য হচ্ছেন, অথবা তাদেরকে প্ররোচিত করা হচ্ছে। দারিদ্র্য, অভাব, নানান কারণে আমাদের অনেকেই দেশ ছেড়ে বিদেশে যেতে চান। সেই সুযোগটি কাজে লাগিয়ে একটি বিশাল চক্র, মানব পাচার চক্র যেটি বলা হচ্ছে, সেটি শুধু বাংলাদেশ না, তার সাথে যুক্ত থাইল্যান্ড, তার সাথে যুক্ত মালয়েশিয়া, তার সাথে যুক্ত মায়ানমার, তার সাথে ইন্দোনেশিয়ার বেশ কিছু সংখ্যক, অর্থাৎ আন্তর্জাতিক একটি মানব পাচার চক্রের মধ্যে শত শত মানুষের জীবন আজকে বিপন্ন হতে চলেছে। এবং এই ঘটনা যত প্রকাশ হচ্ছে ততই মানুষের মনকে নাড়া দিচ্ছে। মানবতা বিপন্ন বলে সারা বিশ্বে উদ্বেগ উৎকণ্ঠা ছড়াচ্ছে। আমরা এই বিষয়ে অতিথিদের ছোট ছোট করে মতামত জেনে নিয়ে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাইব যে এই ঘটনাটি আপনি মনে করেন যে আমাদের একটি জনশক্তি রপ্তানির একটি বিশাল বাজার, মাফ করুন বারেক চৌধুরী, আপনার কাছে আসি, যে এই ঘটনাটি আমাদের জনশক্তি রপ্তানির যে বাজার এবং বিদেশে যে বাংলাদেশিদের যে সুনাম, সেই সুনামকে ক্ষতিগ্রস্ত করছে কিনা? বাংলাদেশের লোকের সুনাম
বিদেশে ক্ষুণ্ণ হচ্ছে। কারণ আমরা একটা সভ্য জাতি, আমাদের বিদেশে বেশ সুনাম আছে। এখন যে ঘটনা ঘটছে বাংলাদেশে, বাংলাদেশিরা বিভিন্ন চোরাই পথে দালালের চক্করে বা ফক্করে পড়ে টাকা পয়সা ধন সম্পত্তি সব হারাচ্ছে এবং তার জীবনও যাচ্ছে। এটা আসলে অনেক দুঃখজনক এবং এখানে সরকারের প্রশাসনের অনেক কিছু করার আছে। এটাকে উদ্ধার করতে হলে সরকারকে আরও কঠোর হতে হবে, আরও তৎপর হতে হবে। আমাদের যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশ যেখানে এই চক্রটা জড়িত, সেখানে আমাদের অ্যাম্বাসেডরও আছে, আমাদের লোকজন আছে। তারা ইচ্ছা করলে এটাকে খুঁজে বের করে এরা আইনের আওতায় আইনে এদেরকে বিচার করা উচিত বলে আমি মনে করি। জি, মমতাজ ভাই, আপনার কাছেই জানতে চাচ্ছি বিষয়টি। ধন্যবাদ মুস্তাফা ভাই। আমি প্রথমেই বাংলা ভিশনের কর্তৃপক্ষ আপনাকে অভিনন্দন জানাই। আপনি সবসময় আমাদের ডাকেন, প্রবাসীদেরকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করেন আর আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরেন। এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। অগণিত দর্শক সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আসলে যে কথাটা উত্থাপন আপনি করলেন, আমরা পত্রপত্রিকা ইতিমধ্যেই হৃদয়ঙ্গম করেছি, আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। এরকম একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের নাগরিকরা বিদেশে যায় এইভাবে নিগৃহীত হবে এবং কে বা কারা আমরা এখন বুঝতেও পারতেছি না। এটা সত্যি দুঃখজনক। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এই জিনিসটার যেটা ভাই বললেন সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সে যত রাঘব বলেই হোক, যে যত লেভেলেরই হোক, এগুলার তদন্ত করে বের করে ওদেরকে সমাজে মুখ উন্মোচন করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত এবং আমি জোর দাবি জানাচ্ছি। আমার মনে হয় যে নুরুল ইসলাম ভাই, আপনি নিশ্চয়ই একমত হবেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্মেলনও হচ্ছে এবং এটি যে দেশগুলো এর সঙ্গে যুক্ত, অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব দেশগুলো যদি একজোট হয়ে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়, তাহলে আমরা মনে হয় এই হৃদয় বিদারক ঘটনাগুলো আমরা মুখোমুখি হব না এবং বিশেষ করে আমাদের জনশক্তি রপ্তানির বাজারের যে সুনামটা, বৈধ যে বাজারটা, তার নিশ্চয়ই সুনামটা অক্ষুণ্ণ থাকবে। আপনার কি মতামত? না, এটা তো অবশ্যই। দেখেন, আমরা যেন এখানে একটা জাতি আছি, বাংলাদেশ জাতি, আমাদের কিন্তু যথেষ্ট সুনাম আছে সব জায়গাতে আমাদের সুনাম আছে। যেভাবে মানুষ যেতেছে অবৈধভাবে, এতে আমাদের দেশে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণ ক্ষতিগ্রস্ত হইতেছে। মানে অর্থাৎ বৈধভাবে যারা বৈধভাবে যাচ্ছে, তাদের প্রতি একটা মানসিক একটা সে হয়তো অবৈধ। ইয়েস, মেন প্রবলেম হলো ওইটা। একটা বৈধভাবে একটা লোক গেছে, কিন্তু ওখানকার যে দেশে যাইতেছে তারা তাদের অবচেতন মনে হয়তো এরাও হয়তো মানে অবৈধভাবে আসছে, বা আমাদের প্রতি যে তাদের একটা ভালোবাসা, ওই জিনিসটা অনেক ক্ষুণ্ণ হচ্ছে, অনেক। তা আমার মনে হয় যে নিশ্চয়ই এই ব্যাপারে যে আন্তর্জাতিক যে একটা মানে যদি সবাই মিলে যদি, অর্থাৎ এই যে সমস্ত দেশগুলোর নাম আসছে, যেখানে যেখানে গণকবর পাওয়া যাচ্ছে, যেখানে যেখানে বন্দি শিবিরের কথা বলা হচ্ছে, সবাই মিলে যদি একটা আন্তর্দেশীয় একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা প্রতিরোধ করা সম্ভব। আমি তো জোরভাবে বাংলাদেশের সরকারকে অনুরোধ করব যে এটা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটা ব্যবস্থা নেওয়া। আর যদি এটা ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের প্রজন্ম আরও খারাপের দিকে যাবে। আমাদের যে লোক বিদেশে যাইতেছে, এটা আরও খারাপের দিকে যাবে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব সব দেশ মিলে একটা ভালো তদন্ত করা দরকার, করে বন্ধ করে দেওয়া। আবারও আসি আপনার চৌধুরী, আপনার কাছে, যে আপনার কাছে কি মনে হয় যে মনে করেন যে এই ঘটনার বাইরেও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় তো আমাদের বৈধ শ্রমিকের পাশাপাশি অবৈধ শ্রমিকরা আছে। এখন কি এই ঘটনায় আপনি কি মনে করেন যে তাদের উপর প্রভাব পড়বে, অর্থাৎ সব দেশগুলো এখন অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে যদি অভিযান শুরু করে, আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা? আমরা তো ক্ষতিগ্রস্ত হবই, কারণ অনেকেই বৈধভাবে গেছে, বৈধভাবে যাওয়া দেখা গেছে তার মালিক হয়তো সে কাজ দিতে পারে না, অন্য জায়গায় কাজ করতেছে, হয়তো সে ভিসা লাগাইতে পারে না, সে অবৈধ আছে, কিন্তু সে তো রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের দেশে, তাই না? এইসব ব্যাপারে এখন যে বাংলাদেশের যেসব লোকজন আছে, শুধু বাংলাদেশেরই না, বিভিন্ন দেশের লোক যারা প্রবাসে আছে, এটা প্রত্যেকেরই ক্ষতির বিষয়। হ্যাঁ, প্রত্যেকেরই ক্ষতির বিষয় এটা। এই ক্ষতিটা কিভাবে মানে ফেস করা উচিত সরকারের? এটা তো আমাদের জন্য একটা বিরাট একটা যেটা বলে ইমপ্রেশন। এই যে আমাদের নামগুলো আসছে, আমাদের লোকজন এইভাবে মিসিং হচ্ছে কিংবা চলে যাচ্ছে, তো এটা তো প্রত্যেকটা দেশেই তার নিজের ল অফ দ্য সয়েল, সেটা তো তারা মেনটেন করবে।
এখন তো বর্তমান বিশ্বতে শুধু ইলিগাল যে যা কাজকর্ম সেটা না, এর বাইরেও যে আন্তর্জাতিক নিরাপত্তা সেটাও একটা মাথায় এদের একটা বিরাট প্রশ্ন আসে। তো ইলিগাল ট্রাফিকটা যখন বাড়বে এবং যখন সেটার পরিমাণ বেশি হবে তখন সেটা নিরাপত্তাজনিত কারণেই তারা এটার প্রতি দৃষ্টি দিবে এবং ইলিগাল আমাদের যে সমস্ত লোকজন এখনও কাজকর্ম আছে তাদেরকে কোনো অবস্থায় থাকতে দিবে না। তো তারা চলে আসতে বাধ্য হবে এবং আরো তারা বিভিন্ন বিধিনিষেধ আরো শক্ত বিধিনিষেধ তারা আরোপ করবে। এমনি জনশক্তি রপ্তানির দিক থেকে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্ন বাজার অবরুদ্ধ হয়ে আছে। তার মধ্যে এই ঘটনাটা মানে আমাদেরকে আরো মনে হয় একটা কথা না বলেই মনে হয় হবে না, ঠিক হবে না। যারা বর্তমানে আসছে মালয়েশিয়াতে বা অন্য দেশে যারা আছে লিগ্যালভাবে, তাদের উপরে ভীষণভাবে একটা প্রেশার আসবে। কেন আসবে? মানে তাদের গভর্নমেন্ট, তাদের প্রশাসন মনে করবে প্রত্যেকটা লোকই বেআইনিভাবে আসছে, যারা নিয়ে সঠিকভাবে গেছে। এমনি আপনার হয়তো জানা আছে যে মালয়েশিয়ার পুলিশ কিন্তু বাংলাদেশিদের প্রতি আচরণ কিন্তু ভালো না, এবং অনেক বৈধ শ্রমিককেও তারা রাস্তাঘাটে আটকে তাদের কাছ থেকে পয়সা আদায় করে। বলা হয় যে তুমি যদি পয়সা না দাও তোমাকে আমরা অবৈধভাবে করবে। হ্যাঁ, এই ঘটনাটা আরো মানে মাত্রাটা বেড়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি এটাকে বন্ধ না করা যায়, তাহলে যারা আছে বর্তমানে যারা উপস্থিত আছে তাদের জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা যেভাবে খুলে বিলে কাজ করতেছে ওইভাবে কাজ করতে পারবে না। আমার মনে হয় যে এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে একটা প্রোটেকশন দরকার, যে যাতে এই ঘটনার কারণে কোনো বাংলাদেশিরা তারা বৈধ হোক অবৈধ হোক, যারা অন্য দেশে অবস্থান করছে কাজ করছেন তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে একটা আন্তর্জাতিক একটা যদি আহ্বান জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন তারা যদি দেয়, তাহলে বোধহয় সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু রক্ষা পাবো বা মানে যে মানে ক্ষতি, সেই ক্ষতির সংখ্যা হয়তো কেটে যাবে আর কি। না, তার আগে আমাদের আগে সজাগ থাকতে হবে, নিজেদের ব্যবস্থা। দেখেন, আপনি জাতিসংঘ পরে করবে, প্রথমত নিজের ঘর নিজের সামলাতে হবে। আমি যেটা মনে করি, আমার ঘর আমাকে সামলাতে হবে। আমাদের যেখান থেকে অবৈধভাবে লোক যাতায়াত করতেছে ওই রাস্তাগুলা আমাদেরকে বন্ধ করতে হবে। রাইট, আসছি আপনাদের কাছে। দর্শক, আমরা আলোচনা শুনছি মানব পাচার বিষয় নিয়ে। আমরা কয়েকটি রিপোর্ট দেখে আবারও আলোচনায় ফিরব। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন হলো 22 মে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় স্কুলের হলরুমে। দূতাবাসের কাউন্সিলর আব্দুল লতিফ খানের সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসহাবউদ্দিন, এনডিসি, পিএসসি। 2016 আমরা এটা কমপ্লিট করব একটা প্রাইমারি স্কুলে, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। 2015 আমরা এটা কমপ্লিট হয়ে যাবে, অল ক্লাস উইল বি ফুলফিল। এই 5 পর্যন্ত আপনারা চালাবেন, হলো গিয়ে 3টা বছর চালাবেন। 2018 সাল থেকে আপনারা প্রতি বছর একটা করে ক্লাস বাড়বে, 6, 7, 8 বাড়বে। 2021 সালে আমাদের এই মর্নিং গ্লোরি স্কুল একটি মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হবে। অক্টোবর নভেম্বরের মধ্যে আমি মাননীয় মন্ত্রী এবং সেই এখানকার মাননীয় গভর্নর মহোদয়কে স্কুলে নিয়ে আসবো, ওনাদেরকে দেখাবো, যাতে করে এটা আমরা ওনাদের সাহায্য সহযোগিতা পাই। আমি কোনোভাবে চাই না স্কুল নিয়ে কোনো ধরনের কারসাজি কোরসাজি। Let me make it clear to each and everyone. If I find anyone doing anything with the school, I'll just throw him out of the square. অগস্ট 2015 থেকে পূর্ণাঙ্গ ক্লাস চলবে। নার্সারি থেকে শুরু করে ক্লাস 1 পর্যন্ত প্রথম ধাপ চলবে 2015 পর্যন্ত। এরপর ধাপে ধাপে 2021 সালের মধ্যে এই ফ্রি স্কুলকে একটি মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করার আশা করেন রাষ্ট্রদূত। স্কুল প্রতিষ্ঠা আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল, সেটা সার্থক হয়েছে, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং একটা যুদ্ধকে জয়ী করে সেই জেনারেলের লিডারশিপে আমরা আজকে স্কুল জয় করতে পেরেছি। And to be a part here where the school is ready and waiting for the children. স্কুল পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুল স্কুলটি প্রতিষ্ঠিত করতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্কুলটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, হাজি জুবায়ের, সদস্য সচিব এজাজুর রহমান জুনেল, বিজনেস কাউন্সিলের সদস্য সচিব আবুল হাশেম এনাম।
অন্যদিকে বাংলাদেশ প্রবাসীর বাইরে ভারতীয় বংশোদ্ভূত একজনকে স্কুলের প্রিন্সিপাল মনোনীত করায় কুয়েত প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে প্রশ্ন। স্কুল প্রতিষ্ঠায় সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান তৎপরতা চালালেও বর্তমান রাষ্ট্রদূতের প্রচেষ্টায় বহু আকাঙ্ক্ষিত স্কুলটি প্রতিষ্ঠা হওয়ায় খুশি কুয়েত প্রবাসীরা। আইরিশ বারহুড কোম্পানি ডিজিটাল পাসপোর্ট কার্যক্রম ঘুরে দেখেছেন সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মশিউর রহমান। এমআরপির জন্য নতুন আবেদনকারীদের সাথে কথা বলেন তিনি। রাষ্ট্রদূত আইরিশ বারহাটকে সহযোগিতা করার জন্য দাম্মাম প্রবাসী নেতাদের আহ্বান জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের হাতে ডিজিটাল পাসপোর্ট তুলে দেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সাথে ছিলেন রিয়াদ মিশনের কনসুলার মোহাম্মদ আইয়ুব, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, আইরিশ বারহাটের সমন্বয়ক কামরুল ইসলাম সহ স্থানীয় নাগরিকরা। পরে মতবিনিময় সভায় অংশ নেন রাষ্ট্রদূত। বর্ষবরণের দিনে টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে সভা করেছে ওমেন রাইটস অর্গানাইজেশন অব বাংলাদেশ ইন বেলজিয়াম। বেলজিয়ামের এন্টারফেন শহরে রিপাবলিক চত্বরের সভায় এন্টারফেন শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ছাড়াও যোগ দেন বেলজিয়ামের মেইন স্ট্রিম রাজনৈতিক দল পিবিডিএ, নারী সংগঠন মারিয়ান ওমেন অর্গানাইজেশন সহ বিপুল সংখ্যক বেলজিক নাগরিক। বক্তব্য রাখেন ওমেন রাইটস অর্গানাইজেশন অব বাংলাদেশ ইন বেলজিয়ামের প্রেসিডেন্ট শায়লা শারমিন, পিবিডিএ পার্টির নেত্রী শফি, বাংলাদেশ কমিউনিটি নেতা আহমেদ রাহাত, বাবু, মামুন, জাহিদ হোসেন সহ আরো অনেকে। এমন জঘন্য ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম। আমরা প্রথমেই যে রিপোর্টটি দেখলাম কুয়েতের বাংলাদেশের স্কুলটি, আসলে এই সমস্ত বাংলাদেশ কমিউনিটি আমরা যখন প্রবাসে দেখি মনে হয় যেন ছোটো ছোটো এক টুকরো বাংলাদেশ, আমরা তারই প্রতিচ্ছবি দেখলাম। আমরা আমাদের প্রতিনিধি আছেন কামরুল হাসান বাবলু, তিনি কুয়েত প্রতিনিধি আমাদের, তিনি এই রিপোর্টটি তিনি এখন স্কাইপ সংযোগে আছেন, আমরা কথা বলছি তার সাথে। বাবলু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর রিপোর্ট করার জন্য। আমরা দেখলাম একটি স্কুলের চিত্র যেখানে বাংলাদেশি আমাদের মা বোনরা আছেন, তাদের সন্তানরা আছেন। আপনার যদি অনুভূতি বলেন বা অন্য কোনো যদি সমস্যা নিয়ে আপনি বলতে চান, আপনি বলতে পারেন। দেখুন, স্কুলটি আমাদের অনেক দিনের প্রতীক্ষার ফল। যে কুয়েতে বাংলাদেশিদের জনসংখ্যা প্রায় 2 লাখের উপরে, এক সময় ছিল 2.5 লাখের উপরে, সেটা এখন এই পর্যায়ে নেমে এসেছে প্রায় 2 লাখ। তবে এই স্কুল একটা প্রতিষ্ঠার জন্য প্রবাসী বাংলাদেশিদের একটা দাবি ছিল সেই অনেক আগে থেকেই। কারণ এখানে যারা রয়েছেন বিভিন্ন দেশের, ফিলিপিন, ভারত, ওইসব দেশেরই একটা এখানে নানা ধরনের স্কুল রয়েছে, পাকিস্তানিদের স্কুল রয়েছে। তো আমাদের যেসব পরিবার তাদের ছেলে মেয়ে নিয়ে এখানে থাকেন, তারা বাংলা ভাষা কিন্তু কথা বলতে পারে না। তো সেই জন্যেই তারা ওইসব স্কুলে যখন পড়ালেখা করে তখন দেখা গেল পাকিস্তানের ভাষা, উর্দু ভাষা কিংবা ইংরেজি কিংবা হিন্দি ভাষা তারা পারদর্শী, বাংলার যে জিনিসটা সেটা কিন্তু তারা রপ্ত করতে পারে না। তো এই পর্যায়ে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন সময় দাবি দেওয়া উঠেছে যে অন্তত একটা বাংলা স্কুল যাতে করা হয়। তো তার জন্য বিভিন্ন রাষ্ট্রদূত কষ্ট করেছেন। আমাদের সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান, তিনি সেই সময় অনেক চিঠি চালাচালি করেছেন অফিসিয়ালভাবে। সেই সময় মোটামুটি অগ্রসর হয়েছিল, হয়তো তারা চলে যাওয়ার পর আর সেটা সামনের দিকে অগ্রসর হয় নাই। তো বর্তমান যিনি রাষ্ট্রদূত আমাদের মেজর জেনারেল আসাহাবউদ্দিন, অত্যন্ত একজন কর্মঠ, যিনি আপ্রাণ চেষ্টা করেছেন একটি স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্যেই। তিনি চেষ্টা করেছেন প্রবাসী বাংলাদেশিদেরকে একত্রিত করে কিভাবে একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় সেই দিকটা চিন্তা করে। তো এর ভেতরেই বাংলাদেশি যেসব আপনার ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে শহীদুল ইসলাম পাপুল, যিনি মারাফি কুইতিয়া কোম্পানির সিইও, তিনি অধিকার নিয়ে, তিনি তার বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সকলকে ঐক্য করে রাষ্ট্রদূতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি এই স্কুল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন এবং তিনি তাকে সভাপতি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে এই স্কুলটা যেটা হয়েছে, এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা যে প্রবাসী বাংলাদেশি যারা ছেলেমেয়ে রয়েছে, অন্তত বাংলাদেশকে গর্বের মতো এখানে দেখতে হলে, কুয়েতে দেখতে হলে, কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় দেখতে হলে, তাহলে এই একটা স্কুল প্রতিষ্ঠা আমাদের অত্যন্ত জরুরি ছিল, যেটা আমরা। ধন্যবাদ কামরুল হাসান বাবলু, আপনার বক্তব্য শুনলাম এবং পরিষ্কার আপনাকে দেখতেও পেয়েছি এবং নিশ্চয়ই আপনি যেমন সাফল্য কামনা করছেন শহীদুল ইসলাম পাবলু, আমরা জানি যে উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী,
এবং নিশ্চিত তার এখানে সংযুক্তি হওয়ার মধ্য দিয়ে সেই স্কুলের আরও বিকাশ হবে এবং আমরা এই বিকাশটাই প্রত্যাশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে। নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবার পরবর্তীতে আমরা সংযুক্ত হব। আমরা একটু আলোচনা করতে চাই এবার বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের আরেকটি রিপোর্ট ছিল এমআরপি নিয়ে, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। এই সমস্যাটা যে ডিজিটাল জি পাসপোর্ট, জি অ্যাকচুয়ালি